আজকে আমি ডিফারেন্সিয়েশনের এইচ থেকে কে পর্যন্ত অধ্যায়ের যে ম্যাথগুলো অ্যাডমিশন টেস্টে অনেক বেশি ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। প্রথমে আমি দেখব টাইপ 1। টাইপ 1 এ আলোচনা করব প্রথমে অব্যক্ত ফাংশন নিয়ে। আচ্ছা, অব্যক্ত ফাংশন শুরু করার আগে একটা জিনিসের সাথে তোমাদের পরিচয় করে দিই। আচ্ছা, এই ধরনের ফাংশন তো তোমরা দেখে দেখে অভ্যস্ত যে এফ অফ এক্স ইকুয়াল, ধরো একটা ফাংশন এক্স কিউব প্লাস টোয়াইস এক্স প্লাস 3, যদি এর মানটা যদি 0 হয় তবে আমি বলতে পারবো এটুকু মান হচ্ছে 0। এই ধরনের ফাংশন তোমরা অনেক বেশি পরিচিত। কিন্তু এখানে দেখো যে এখানে আমার চলক হচ্ছে একটা, কিন্তু এমন যদি কোনো ফাংশন হয় যেখানে চলক দুইটা, তবে আমরা কিভাবে আমরা সেটাকে লিখবো। তবে দেখো একটা ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল এক্স কিউব প্লাস 3xy প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0। এই ফাংশনে আমরা দুইটা চলক, একটা হচ্ছে এক্স এবং হচ্ছে একটা ওয়াই, আর এবং এই ফাংশনের মানটা হচ্ছে 0। আর আমি এই ফাংশনকে আমরা বলবো অব্যক্ত ফাংশন। আচ্ছা, অব্যক্ত ফাংশনের অনেক সময় তোমাদের প্রশ্ন করবে যে এর ডিডিএক্স অফ ওয়াই সমান কত। এটা তোমরা জেনারেল মেথড ইউজ করে এটা বের করতে পারো, তবে আমি চাচ্ছি একটু ভিন্ন আঙ্গিকে তোমরা যেন এই ম্যাথটা করতে পারো সেভাবে। তবে দেখো যে ডিডিএক্স অফ ওয়াই সমান, আমি প্রথমে একটা সূত্র লিখবো যে মাইনাস এফ ড্যাশ এক্স ডিভাইড বাই এফ ড্যাশ ওয়াই। আচ্ছা, এই এফ ড্যাশ এক্স এই কথার অর্থ হচ্ছে প্রথমে আমি এই অব্যক্ত ফাংশনকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, এবং নিচে এফ ড্যাশ ওয়াই এই কথার অর্থ হচ্ছে এই ফাংশনকে আমি আবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে কি হয়, সূত্রের মাইনাস এখানে। আচ্ছা, একে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তবে আমার উপরে চলে আসবে থ্রাইস এক্স স্কোয়ার প্লাস থ্রাইস ওয়াই প্লাস 0। আর নিচে যদি আমি একে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার অ্যান্সার আসবে 0 প্লাস থ্রাইস এক্স প্লাস 2y। আর এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো দেখো যে আমরা চমৎকারভাবে একটা সূত্রের সাহায্যে আমরা অনেক বড় ম্যাট্রিক্স সহজ করে লিখতে পারলাম। তো চলো অব্যক্ত ফাংশন রিলেটেড আরেকটা ম্যাথ আমরা করে দেখি। এখানে বলা হয়েছে এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল ওয়াই টু দি পাওয়ার এক্স যদি হয় তবে ডিডি এক্স অফ ওয়াই সমান কত। তবে দেখো একে যদি আমি এভাবে লিখি, এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল 0, এটা অবশ্যই একটা অব্যক্ত ফাংশন, কারণ হচ্ছে এখানে আমার ভেরিয়েবল দুইটা। তাই এখানে আমি যদি ডিডি এক্স অফ ওয়াই বের করতে চাই তবে y ইকুয়াল মাইনাস এফ ড্যাশ এক্স ডিভাইড বাই এফ ড্যাশ ওয়াই। এ কথার অর্থ হচ্ছে একে এই ফাংশনকে আমি প্রথমে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব এবং পরে এটা হচ্ছে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তবে আমার যেটা হবে সেটাই হবে আমার অ্যান্সার। আচ্ছা, একে যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে উপরে আমার চলে আসবে মাইনাস ওয়াই এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস 1 ডিভাইড বাই, একে যদি ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমার চলে আসবে মাইনাস এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এবং যেটা হবে এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো চলো এবার আমরা টাইপ 2 ম্যাথ দেখি। টাইপ 2তে আমরা ধার রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো দেখব। তো এখানে একটা প্রশ্ন বলা হয়েছে যে ওয়াই ইকুয়াল রুট এক্স ইন্টু রুট এক্স ডট 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 ইনফিনিটি যদি হয় তবে ডিডি এক্স অফ ওয়াই সমান কত। তো চলো এটা আমরা কীভাবে করি। এখানে দেখো হচ্ছে আমার 3টা এক্স আছে, তাই পরের লাইনে আমি ওয়াই ইকুয়াল এই 3টা এক্স নিয়ে আগে নেই। ওয়াই ইকুয়াল এক্স
রুট এক্স। আচ্ছা, যেহেতু এটা একটা অসীমতক ধারার মতো, তাই আমি প্রথম এর পরবর্তী লাইনে এখানে আমি এরকম আর একটা রুট এক্স ডট ডট ইনফিনিটি আমি নিতে পারি, কারণ হচ্ছে এটা একটা অসীমতক ধারা। আচ্ছা, আর এখানে তোমরা দেখো প্রথম লাইনে আমার ছিল হচ্ছে ওয়াই ইকুয়াল এই তিনটা এক্স ছিল, আর আর এখানে আমি এই তিনটা এক্সটা পেয়ে গেছি, তাই আমি এটা বলতে পারবো এইটুকুর মান হচ্ছে আমার ওয়াই। কাজেই থার্ড লাইনে আমি লিখতে পারবো ওয়াই ইকুয়াল রুট এক্স ইন্টু এই তিনটার মান হচ্ছে আমার ওয়াই। তারপরে যদি উভয় পাশে আমি বর্গ করে দিই, ওয়াই স্কোয়ার ইকুয়াল এক্স ওয়াই। উভয় পাশ থেকে এখন ওয়াই ওয়াই যদি আমি তুলে দিই, ওয়াই ইকুয়াল এক্স। এখন যদি আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি ডিডি এক্স অফ ওয়াই পেয়ে যাবো। অতএব ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল 1। এটাই হচ্ছে আমার অ্যান্সার। চলো টাইপ 2 সেকেন্ড যে ম্যাথটা আছে সেটা বলা হয়েছে ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স ডট 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 ইনফিনিটি পর্যন্ত এই ধারাটা চলে গেছে, এবং তোমাকে প্রশ্ন করা হয়েছে যে ডিডি এক্স অফ ওয়াই সমান কত। তো চলো এই ধরনের আমি প্রথমে বলে নিব যে যখন তোমার এই পাওয়ার রিলেটেড কিছু দেখবা, তখন উভয় পাশে তুমি এলএন নিয়ে এই ম্যাপটা করবা, তাহলে ম্যাপটা অনেক সহজ হয়ে আসবে। তো চলো আমি পরের লাইনে উভয় পাশে আমি এলএন নিই। ওয়াই ইকুয়াল x x x ইনফিনিটি। আচ্ছা আচ্ছা দেখো, যেহেতু এই x এর পাওয়ার হচ্ছে এটা, আর পরে ln নিলে আমি এই পাওয়ারটাকে সামনে নিয়ে লিখতে পারি, অর্থাৎ x x ইনফিনিটি ln x। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে একটা অসীমতক ধারা, আর এই ধারা আর এটাও হচ্ছে প্রথমে এটাও ছিল একটা অসীমতক ধারা, এবং পরে এই পাওয়ারটা সামনে চলে আসলো, এটা হচ্ছে একটা অসীমতক ধারা। আচ্ছা, শুধু এই ধারা থেকে আমার এই এক্সের যে পাওয়ারটা সেটা শুধু সামনে চলে আসছে, এবং আমি বলতে পারবো যে এইটুকুর মান হচ্ছে আমার ওয়াই, কারণ হচ্ছে এটা একটা অসীমতক ধারা, এর কোনো আসলে শেষ নাই। যেমন হচ্ছে সমুদ্র থেকে এক বালতি পানি তুললে যেমন সমুদ্রের পানির কোনো শেষ হবে না, ঠিক তেমনই এখান থেকে যদি আমি পাওয়ারটা এই এক্সের পাওয়ারটাও যদি সামনে চলে আসে, তবে এইটুকুর মানও আমি বলতে পারবো ওয়াই, কারণ এটা হচ্ছে একটা অসীমতক ধারা। অর্থাৎ আমি এটা লিখতে পারবো যে ওয়াই ইকুয়াল ওয়াই লন এক্স। এখন উভয় পক্ষে যদি আমি এক্সের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, তাহলে কি লিখতে পারবো, 1/y ইকুয়াল বাই এক্স প্লাস dy বাই dx। এখন আমি dy বাই dx এপাশে নিয়ে আসি। অতএব dy বাই dx লম্ব y 1 minus ln x y divided by x। অতএব আমি এটা লিখতে পারবো যে dy by dx equal y square divided by x into 1 minus ln x। এটাই হচ্ছে আমার অ্যান্সার। টাইপ 2 আমরা আরেকটা ম্যাথ দেখবো, y ইকুয়াল রুট cos x প্লাস রুট cos x প্লাস রুট cos x ডট ডট ইনফিনিটিভ হলে ডিডি এক্স অফ y সমান কত। ঠিক আমি প্রথমে যে ম্যাথটা দেখাইছি ঠিক ওই রকম করে আমরা আসলে এটা সলভ করতে পারবো। তো এটা আমি সলভ করে দিব না, তো এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ। তো এখন আমরা টাইপ 3তে পরামিতিক সংক্রান্ত যে ম্যাথগুলো আছে সেগুলো দেখব। আচ্ছা, এখানে প্রথমে একটা কথা বলা হয়েছে যে এক্স ইকুয়াল পি সাইন স্কোয়ার থিটা,
আর একটা হচ্ছে ওয়াই ইকুয়াল কিউ কস থিটা হলে ডিডি এক্স অফ ওয়াই সমান কত। আচ্ছা, প্রথমে আমি একটা জিনিস বলে নিই যে পরামিতি জিনিসটা কি। পরামিতি হচ্ছে যখন দুইটা চলককে অঙ্কের সুবিধার্থে অন্য একটা সাধারণ চলকের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন যে তৃতীয় যে সাধারণ চলক আছে সেটাকে আমরা বলবো পরামিতি। এখানে দেখো একটা চলক এক্স আর একটা চলক ওয়াইকে আমি থিটা নামক একটা পরামিতির সাপেক্ষে এটাকে আমি প্রকাশ করেছি, তাই আমি বলতে পারবো যে এখানে হচ্ছে আমার থিটা হচ্ছে আমার পরামিতি। তাই আর এই ধরনের ম্যাথের ক্ষেত্রে যখন ডিডি এক্স অফ ওয়াই বের করতে পড়বে, তখন আমরা দুইটা সমীকরণকেই থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তারপরে এটাকে যদি ভাগ করে দিই তাহলে আমরা যে রেজাল্টটা আসার কথা সেটা চলে আসবে। তো চলো আমি কিভাবে এটা করি। প্রথমে আমি একে থিটার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, থিটা এক্স ইকুয়াল টুয়াইস পি সাইন থিটা কস থিটা, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ। তারপরে একে যদি আমি হচ্ছে থিটার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি, ওয়াই টুয়াইস কিউ কস থিটা ইন্টু মাইনাস সাইন থিটা। এখন দেখো আমাকে বলা হয়েছে ডিডি এক্স অফ ওয়াই সমান কত। তাহলে আমি যদি এই 2 নম্বর সমীকরণকে যদি 1 নম্বর সমীকরণ দিয়ে যদি ভাগ করি তাহলে কি হয়, উপরে হচ্ছে আমার মাইনাস টুয়াইস কিউ কস থিটা ইন্টু সাইন থিটা টুয়াইস পি cos থিটা sin থিটা। এখন দেখো যে এই বাম পাশে আমার যে ডি থিটা আর নিচে যে ডি থিটা আছে সেটা আসলে কেটে যাবে। আচ্ছা, অনেকের ভিতর প্রশ্ন হচ্ছে পারে যে ভাই এটা তো আসলে ভাগফল না, এটা কিভাবে কেটে যাবে। তবে হ্যাঁ, আমি বলবো যে আসলে ইন্টারমিডিয়েট লেভেলে আমরা এটাকে ভাগফল হিসেবেই চিন্তা করব, কারণ আর যখন অনার্স লেভেলে যাবা তখন এই সম্পর্কে তোমরা ডিটেলস আলোচনা পাবা। তো একে আমি কেটে দিতে পারি, ডি থিটা যদি কেটে যায় তাহলে আমার চলে আসবে ডিডি এক্স অফ ওয়াই। অতএব ইকুয়াল মাইনাস কিউ ডিভাইড বাই পি, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো টাইপ 3-তে আমরা একটা দেখব যে ফাংশনের সাপেক্ষে ফাংশনের অন্তরীকরণ কিভাবে বের করতে হয়। তো তোমাকে একটা ফাংশন ধরো সাইন ইনভার্স এক্স, এটা দিয়ে বলা হলো যে এর এক্সের সাপেক্ষে অন্তরীকরণ কি। তাহলে আমি সহজে বের করতে পারবো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ হচ্ছে ইন্টু সাইন ইনভার্স এক্স ইকুয়াল 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। আর একটা ফাংশন এক্স কিউব দিয়ে বলা হলো যে এর এক্সের সাপেক্ষে অন্তরীকরণ কি। আমরা সহজে এটা বের করতে পারবো ইকুয়াল থ্রাইস এক্স স্কোয়ার। আচ্ছা, এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে এক্স কিউবকে তুমি সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে ব্যাপারটা কি হচ্ছে। আচ্ছা, তাহলে তোমাকে যে জিনিসটা বের করতে বলছে সেটা হচ্ছে অর্থাৎ তোমাকে এক্স কিউবকে সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে। হ্যাঁ, তাহলে এই ধরনের এর আগের টাইপ 3 যে কিছুক্ষণ আগে যে তোমাদের ম্যাথটা দেখালাম সেটাকে আসলে ভাগফল হিসেবে কিন্তু আমরা এটাকে আমি বিবেচনা করতে পারি। তো তাহলে যদি আমি এই দ্বিতীয় যে সমীকরণ আছে সেটাকে যদি আমি প্রথম সমীকরণ দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু আমার যে কাঙ্ক্ষিত ফলাফল সেটা আমরা পেয়ে যাব। তো চলো আমরা সেটা করে দেখি। এটা ইকুয়াল হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই ডিএক্স। তাহলে আমার এখান থেকে আমার ডিএক্স ডিএক্স কেটে আমি এই সমীকরণে আমি ব্যাক করতে পারবো। তাহলে আমি চলো আমি অ্যান্সারটা কেটে সেটা লিখি ইন্টু স্কোয়ার ডিভাইড বাই 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল 3 এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ যদি আমি এক্স কিউবকে সাইন ইনভার্স এক্স এর সাপেক্ষে আমি যদি অন্তরীকরণ করি তাহলে আমি এই মানটা পেয়ে যাচ্ছি, আর এটাই হচ্ছে আমার অ্যান্সার।
আচ্ছা, এবার আমরা টাইপ 4-এ পর্যায়ক্রমিক অন্তর সম্পর্কিত যে ম্যাথগুলো আছে সেগুলো দেখব। তোমাকে একটা ফাংশন sin 5x + 6 এর n-তম অন্তরজ বের করতে বলা হয়েছে। তো দেখো যে প্রথমে আমি ধরে নিচ্ছি যে এই ফাংশনের মানটা হচ্ছে আমার y, অর্থাৎ y ইকুয়াল হচ্ছে sin 5x + 6। একে যদি আমি প্রথমবার যদি অন্তরীকরণ করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে y1 ইকুয়াল হচ্ছে 5 টু cos 5x + 6। আর যেহেতু প্রথমে আমার এটাকে প্রকাশ করা হয়েছে সাইন দিয়ে, তাই আমি একে সাইন দিয়ে প্রকাশ করার জন্য সামনে একটা π/2 যোগ করে নিয়েছি, কারণ sin π/2 + থিটা যদি হয় তবে সেটা আমরা লিখতে পারবো হচ্ছে cos থিটা। আচ্ছা, এর পরের লাইনে যখন আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করছি তবে সেটা হচ্ছে আমার y2, তাহলে y2 সমান হচ্ছে আমি একে আবার অন্তরীকরণ করছি, নট আমি এইটাকে। আচ্ছা, একে যদি আমি দ্বিতীয়বার যদি x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তো যেটা হবে যে 5² × cos π/2 + 5x + 6। যেহেতু আমাকে প্রথমে আমি প্রকাশ করছি একে সাইনের সাপেক্ষে, দ্বিতীয়বার আমি প্রকাশ করছি সাইনের সাপেক্ষে, তাই একে আমি সাইনের সাপেক্ষে প্রকাশ করার জন্য এর সাথে আরেকটা π/2 যোগ করে দিলাম। তাহলে যেটা হবে যে 5² sin 2 × π/2 + 5x + 6। আচ্ছা, এইভাবে যখন আমরা 40 যখন n-তম বার যাব তখন আমরা এটা বলতে পারবো যে yn = 5⁴n, যেহেতু যতবার অন্তরীকরণ ততবার 5-এর উপর সেই পাওয়ারটা চলে আসতেছে এবং সাইনের সাথে যে π/2 আছে সেই π/2-র সাথে ওই যতবার অন্তরীকরণ করা হচ্ছে সেই সংখ্যাটা আমার গুণ হয়ে আছে, তাই n-তম বার অন্তরীকরণ করার ক্ষেত্রে আমি এটা লিখতে পারবো y1 ইকুয়াল হচ্ছে 5⁴n × sin n × π/2 + 5x + 6। আচ্ছা, তো এখান থেকে আমরা একটা শর্টকাট যে ফর্মুলা আছে যে এমসিকিউ এর জন্য তোমরা ইউজ করতে পারো যে y ইকুয়াল sin ax প্লাস যদি b হয় তবে আমি এর n-তম অন্তরজ yn ইকুয়াল a⁴n × sin n × π/2 প্লাস ax প্লাস b এটা বলতে পারবো। যেহেতু সাইনের জন্য আমরা এটা বের করতে পারছি, ঠিক এই ধারণাটা ইউজ করে আমরা কজের ক্ষেত্রেও ঠিক একইভাবে এই ফর্মুলাটা দাঁড় করাতে পারি। এটা যদি তোমরা যদি প্রমাণ করতে চাও তবে বাসাতে করতে পারো। তো টাইপ 4-এ আমরা দেখব যে y ইকুয়াল ax + b⁴n হলে এর n-তম অন্তরজ বের করো। তো দেখো যে একে যদি আমি প্রথমবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে y1 ইকুয়াল হচ্ছে n × a × ax + b⁴n - 1। আচ্ছা, একে যদি আমি দ্বিতীয়বার অন্তরীকরণ করি তাহলে যেটা হচ্ছে যে y2 ইকুয়াল n × n-1 পাওয়ারটা সামনে চলে আসলো ইন্টু একে আবার ডিফারেন্সিয়েট করলে আমরা হচ্ছে a পাবো, a হয়ে গুণ হয়ে আমার a² হয়ে আসতেছে, তারপরে আমার হচ্ছে এখানে ax + b⁴n - 2। আচ্ছা, যেহেতু আমরা একে দ্বিতীয়বার অন্তরীকরণ করছি তাই একে আমরা আলোচনার সুবিধার্থে আমরা এই 1কে আমি এই ব্র্যাকেটের ভিতর লিখবো 2 - 1। ঠিক তৃতীয়বার যখন আমরা একে অন্তরীকরণ করব, ঠিক তৃতীয়বার অন্তরীকরণ করলে y3 = n × n-1 × n-2 × a³ × ax + b⁴n - 3। আর আমরা এখানে যেহেতু আমরা তৃতীয়বার অন্তরীকরণ করতেছি তাই আমরা এই 2টাকে আমরা হচ্ছে আলোচনার সুবিধার জন্য লিখলাম যে 3 - 1। আচ্ছা, এভাবে যখন আমরা n-তম বার যখন অন্তরীকরণ করব তখন ব্যাপারটা কি হবে? আচ্ছা, প্রথমে তোমরা এটা খেয়াল করো যে দ্বিতীয়বার অন্তরীকরণ করার সময় আমার এর পাওয়ার হচ্ছে 2, তৃতীয়বার অন্তরীকরণ করার সময় আমার এর পাওয়ার হচ্ছে 3। তাই যখন আমরা n-তম বার অন্তরীকরণ করব তখন এর পাওয়ার অবশ্যই a⁴n হবে। আমি সেটা লিখে রাখি যে a⁴n। আচ্ছা, আর ax + b⁴ দেখো যে যখন আমরা দ্বিতীয়বার অন্তরীকরণ করি তখন হচ্ছে এর পাওয়ার হচ্ছে n-2, তৃতীয়বার অন্তরীকরণ করার সময় এর পাওয়ার হচ্ছে n-3। তাই যখন আমরা n-তম বার অন্তরীকরণ করব তখন এর পাওয়ার অবশ্যই ax + b⁴n - n এটা হতে হবে। এখন আসো যে এই প্রথম ক্ষেত্রে এখানে কি হবে। আচ্ছা, দেখো যে যখন আমরা এই অন্তরীকরণগুলো আস্তে আস্তে করতে থাকি তখন এই রাশিটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে এবং দ্বিতীয়বারের ক্ষেত্রে এখানে হচ্ছে n × n-2 - 1, তৃতীয়বারের ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি n-3 - 1। তাই যখন আমরা n-তম বার পর্যন্ত অন্তরীকরণ করব তখন এই ধারাটার ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে কী হয় সেটা দেখি। n, তারপরে হচ্ছে n-1 n-2 ...
শেষে আমরা যেটা পাবো যে n মাইনাস, যেহেতু তৃতীয়বারের সময় এখানে 3, দ্বিতীয়বারের সময় আমার এখানে 2, তাই শেষের পদটা হবে n মাইনাস 1। তাহলে আমরা এটা লিখতে পারবো যে n মাইনাস 1 n মাইনাস 2 ডট ডট, আর এইটুকুর মান দেখো, এইটুকুর মান হচ্ছে n মাইনাস ইন্টু n মাইনাস 1 যদি হয় তাহলে এটা এইটুকুর মান হচ্ছে আমার 1, মানে শেষের পদ হচ্ছে আমার 1। আচ্ছা, যেহেতু শেষের পদ 1 আর এই ধারাটা যেহেতু এই সমীকরণে দেখো যে এক এক করে আসলে মানগুলো আসলে কমতেছে, যেহেতু আমরা শেষের পদটা 1 পেয়ে যাচ্ছি, তাহলে এর আগের পদ অবশ্যই হবে 2, তার আগের পদ অবশ্যই হবে 3। আসলে এভাবে আসলে 1 2 3 ডট ডট করে বাড়তে বাড়তে আমার n তম পদ পর্যন্ত আমরা চলে আসছে। আর এখানে তো আমার এটা a টু দি পাওয়ার n হবে, p টু দি পাওয়ার n মাইনাস n। আচ্ছা, তাহলে দেখো যে আমার এখানে যে রাশিটা পাচ্ছি সেটা কিন্তু আসলে ফ্যাক্টোরিয়াল n। তাহলে আমি এটা বলতে পারবো যে এর n তম হচ্ছে yn ইকুয়াল factorial n into a to the power n into ax plus b to the power n minus n। n minus n মানে হচ্ছে 0, তাই এর মান হচ্ছে 1। তাহলে এটা বলতে পারবো yn equal factorial n into a to the power n। আচ্ছা, তো এখান থেকে তোমার আরেকটা প্রশ্ন হতে পারে যে আমি এখানে n তম পদ পর্যন্ত অন্তরীকরণ না বের করে যদি বলে যে এর 8তম পদ পর্যন্ত অন্তরীকরণ কি হবে, তো দেখো যখন বলবে যে 8তম পদ পর্যন্ত অন্তরীকরণ, তখন এই লাস্টের পদে শুধু n এর পরিবর্তে আমি যদি r যদি বসাই দেই, তাহলে আমার এখানে কি হয়, এই 8তম পদ পর্যন্ত অন্তরীকরণ yr ইকুয়াল n into n minus 1 n minus 2 dot 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 n minus r minus 1 to a to the power r ax plus b to the power n minus r। যেহেতু 8তম পদ পর্যন্ত, তাই শুধু আমার এখানে n এর পরিবর্তে শুধু আমি r বসাই দেব। আর এটা তোমরা বিন্যাস সমাবেশে পড়ছো যে n into n minus 1 into n minus 2 ডট 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 n minus r minus 1, আর এইটুকুর মান হচ্ছে আমার হচ্ছে npr। তাই 8তম পদ পর্যন্ত এর অন্তরীকরণ হবে yr ইকুয়াল npr a to the power r ax plus b to the power n minus r। আচ্ছা, চলো এবার আমরা টাইপ 5-এর কিছু ম্যাথ দেখি। টাইপ 5-এ আমরা বাস্তব জীবনে ডিফারেন্সিয়েশনের যে প্রয়োগ আছে সেটা দেখব। তো এখানে তোমাকে প্রশ্নে বলা হচ্ছে যে 10 মিটার দৈর্ঘ্যের মই দেয়ালের সাথে হেরানো আছে, যদি মইটির মেঝের সংলগ্ন প্রান্ত দেয়াল থেকে যদি ভি বেগে দূরে সরে যায়, তবে উপরের প্রান্তটি মেঝের দিকে কত বেগে নেমে আসবে। তো চলো আমরা চিত্রের মাধ্যমে এটা প্রথমে দেখে নিই। এটা যদি আমার দেয়াল হয় আর এটা হচ্ছে আমার মেঝে, এদিকে আমি ধরলাম এক্স অক্ষ আর উপরে হচ্ছে আমার ওয়াই অক্ষ। আচ্ছা, আর এই মইয়ের এইটুকু দৈর্ঘ্য হচ্ছে আমার 10 মিটার। হ্যাঁ, তোমাকে বলা হয়েছে যে এই প্রান্তটি মেঝের দিকে তোমার হচ্ছে ভি বেগে সরে যাচ্ছে, তার মানে আমরা এটা বলতে পারবো যে সময় সাপেক্ষে এক্স অক্ষের পরিবর্তন হচ্ছে আমরা ভি। তাই আমরা এটা বলতে পারবো যে ডিডি অফ এক্স সমান হচ্ছে ভি, কারণ হচ্ছে এই অংশটুকু আমার পরিবর্তন হয়ে যাচ্ছে সময় সাপেক্ষে। আচ্ছা, তোমাকে এটা বের করতে হবে যে সময়ের সাপেক্ষে এইটুকুর পরিবর্তন কত, তার মানে হচ্ছে সে কত বেগে নিচে নেমে আসবে। তা অর্থাৎ আমাকে প্রশ্ন করছে যে ডিডি ওয়াই সমান কত। আচ্ছা, এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আমি প্রথমে বলবো যে তোমরা প্রথমে এদের ভেতর একটা সম্পর্ক বের করে নেবা। এখানে আমি দুইটা চলক এক্স আর ওয়াই আছে, এখন এদের ভেতর কি সম্পর্কটা আছে সেটা আমি দেখি। তোমরা দেখো যে এটা হচ্ছে একটা পিথাগোরাসের উপপাদ্যের মতো, তাই পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এটা বলতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল
10 স্কোয়ার। এটা হচ্ছে এক্স আর ওয়াইয়ের মাঝে যে সম্পর্ক। এখন আমি এই সম্পর্ক থেকে আমাদের যে অ্যান্সারটা পাওয়ার দরকার আমি সেটা বের করব। তো দেখো আমি এখানে যদি আমি সময়ের সাপেক্ষে যদি একে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে, টুয়াইস এক্স ডিডি অফ এক্স প্লাস টুয়াইস ওয়াই, ওয়াই যেহেতু কনস্ট্যান্ট তাই এর মানটা হচ্ছে 0। আর তোমাকে প্রশ্নে বলা দেওয়া হয়েছে এইটুকুর মান হচ্ছে আমার ভি, তা আমি এটা বলতে পারবো যে টুয়াইস এক্স টু ভি প্লাস টুয়াইস ওয়াই ডিভাই বাই ডিটি ইকুয়াল 0। অতএব ডিওয়াই বাই ডিটি ইকুয়াল মাইনাস এক্স বাই ওয়াই টু ভি। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে এই উপরের অংশটা এই বেগে নিচের দিকে নেমে আসবে। আর এখানে যেহেতু মাইনাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন দেওয়ার কারণ হচ্ছে এই অংশটুকু ওয়াই অক্ষে যে এই অংশটুকু যে মান আছে সেটা সময়ের সাপেক্ষে আসলে ছোট হয়ে আসতেছে। আর এখানে এক্স অক্ষ হচ্ছে, এক্স অক্ষের যে মানটা সেটা হচ্ছে সময়ের সাপেক্ষে আমার বেশ বৃদ্ধি পাচ্ছে। এটা আমার মাইনাস চিহ্ন হচ্ছে, এটা বুঝবো, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো দেখো টাইপ 4 আমরা আরেকটা ম্যাথ দেখবো যে 6 ফিট লম্বা এক ব্যক্তি 15 ফিট লম্বা একটি ল্যাম্পপোস্টের দিকে 5 ফিট পার সেকেন্ড বেগে দৌড়ানো শুরু করলে তার ছায়ের দৈর্ঘ্য কী হারে হ্রাস হবে। তো চলো আমরা চিত্রের মাধ্যমে এটা একটু দেখে নিই। এটা হচ্ছে আমার 15 ফিট যে ল্যাম্পপোস্ট সেটা, আর ব্যক্তিটা এখানে দাঁড়ায় আছে। আচ্ছা, এটা হচ্ছে ব্যক্তি আর এটা হচ্ছে ল্যাম্পপোস্ট। ল্যাম্পপোস্ট থেকে আলো এসে ব্যক্তির মাথা দিয়ে এখানে এসে তার ছায়া সেখানে পড়তেছে। আর যেহেতু এই ব্যক্তিটা এই ল্যাম্পপোস্টের দিকে তার সময় সাপেক্ষে তার অবস্থান পরিবর্তন করতেছে, তার কাজেই তার ছায়ার অবস্থানও কিন্তু সময় সাপেক্ষে পরিবর্তন হবে। তাহলে আমরা বলতে পারবো যে এই দৈর্ঘ্য আর এই ছায়ার দৈর্ঘ্য এটা হচ্ছে একটা চলক। আমি যদি ধরে নিই তাহলে কি হয়, দেখো যে এখান থেকে এই পর্যন্ত যে চলক সেটা হচ্ছে আমি এক্স, আর এখান থেকে এই পর্যন্ত যে চলক সেটা যদি আমি ওয়াই ধরে নিই তাহলে আমাকে এটা বলে দেওয়া হয়েছে যে সময় সাপেক্ষে যে এক্সের যে পরিবর্তন সেটা হচ্ছে আমার ওই ব্যক্তিটার বেগ সেটা হচ্ছে 5 ফিট পার সেকেন্ড, অর্থাৎ এক্স ইকুয়াল 5। আর আমাকে এটা বের করতে হবে যে সময় সাপেক্ষে যে ওয়াই চলকের যে পরিবর্তনের হার সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, তো দেখো যে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমি তোমাদের বলে নিই যে তোমার প্রথমে এক্স আর ওয়াইয়ের মাঝে যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা তোমরা আগে বের করে নেবা। তো কীভাবে কি মানে সম্পর্কটা বের করবো, তো দেখো যে এখানে যদি আমি সেই ছায়াটা যদি এখান থেকে আলফা কোণ উৎপন্ন করে তাহলে আমি এটা বলতে পারবো যে ট্যান আলফা তাহলে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমার 15 ফিট আর ভূমি হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই। আর আবার এটা বলতে পারবো যে ট্যান আলফা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে আমার 6 ফিট আর ভূমি হচ্ছে আমার ওয়াই। তাহলে আমি এখান থেকে এটা বলতে পারবো যে ওয়াই ইকুয়াল প্লাস 6y, অতএব 9y ইকুয়াল 6x। আচ্ছা, তোমাকে এটা বলে দেওয়া হয়েছে যে ddx অফ ডিডিটি অফ এক্স সমান হচ্ছে 5। আমার এটা এর মানটা বের করতে হবে। কাজে একে যদি সময় সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কিন্তু আমি যে মানটা পাওয়ার দরকার সেটা আমি পেয়ে যাব। সেটা হচ্ছে, আচ্ছা দেখো সময় সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি 9 6 ইন্টু d ইন্টু তোমরা দেখো যে এখানে হচ্ছে এর মানটা আমার বলে দেওয়া হয়েছে যে এর মানটা হচ্ছে 5, অতএব dy বাই dt ইকুয়াল হচ্ছে ডিভাইডেড বাই 9
এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো চলো এখন আমরা গুণমান লঘুমান সংক্রান্ত অঙ্ক দেখব। তো যে অঙ্কগুলো অ্যাডমিশন টেস্টে অনেক বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের সলভ করে দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে বলা হয়েছে যে একটা আয়তক্ষেত্রের পরিসীমা 100 মিটার, এর ক্ষেত্রফল সর্বোচ্চ হতে হলে এর দৈর্ঘ্য প্রস্থ বের করো। তো ধরো একটা আয়তক্ষেত্র আমরা রাখিনি, এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, এর দৈর্ঘ্য ধরলাম এক্স এবং এর প্রস্থ হচ্ছে ওয়াই। আমাকে এটা বলা হয়েছে যে আয়তক্ষেত্রের পরিসীমা 100 মিটার, অর্থাৎ টয়েস এক্স প্লাস টয়েস ওয়াই 100, অতএব এক্স প্লাস ওয়াই 50, অতএব ওয়াই সমান 50 মাইনাস এক্স। আচ্ছা সমীকরণ। আচ্ছা এখান থেকে আমরা এক্স আর ওয়াইয়ের মাঝে যে সম্পর্কটা সেটা আমরা পেয়ে গেছি। তাহলে এর ক্ষেত্রফল এ সমান কি হবে, এ ইকুয়াল এক্স ইন্টু ওয়াই, আর ওয়াইয়ের মানটা আমরা এখানে বসিয়ে দিই। ইকুয়াল এক্স মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা তো চলো একটা জিনিস তোমাদের বলে নিই যে ডিওয়াই বাই ডিএক্স এই কথার অর্থ হচ্ছে এক্স একটা যে কোনো একটা ফাংশনের, যে এক্স ওয়াই একটা ফাংশনের এর যে কোনো বিন্দুতে যদি আমি স্পর্শক টানি তবে সেই স্পর্শকের মানটা কি হবে সেটা আমার ডিওয়াই বাই ডিএক্স এটা নির্দেশ করে। এখানে তোকে একটা ফাংশন আছে, এটা ধরো একটা ফাংশন, এটা হচ্ছে এক্স অক্ষ আর হচ্ছে ওয়াই অক্ষ। এখন তোমাকে যদি বলা হয় যে এই ফাংশনের সর্বোচ্চ বিন্দুতে যদি স্পর্শক টানা হয় তবে সেই স্পর্শকের যে ঢাল হবে সে মানটা কত, আর তোমরা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে তোমার এক্স অক্ষ বরাবর হচ্ছে এই ঢালের মানটা। তাই এই ডিওয়াই বাই ডিএক্স এর মান হবে আমার 0, কারণ সর্বোচ্চ বিন্দুতে এর ঢাল হচ্ছে আমার 0। ঠিক অনুরূপভাবে আমার সর্বনিম্ন বিন্দুতে এর ঢালের মানটা কিন্তু 0। তাই এই থিওরি ইউজ করে আমরা যদি, যেহেতু বলা হয়ে যাচ্ছে এর ক্ষেত্রফল সর্বোচ্চ হবে, তাই আমি এই ক্ষেত্রফলকে যদি আমি এক্স ভেরিয়েবলের সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এর মানটা হবে 0, কারণ বলা হয়েছে যে ক্ষেত্রফল সর্বোচ্চ হবে, অর্থাৎ A equal x square equal 0. Okay. 15 minus twice x 0. Okay. Is equal 25. আর একটুকুর মান যদি 0 হয় তবে আমরা এখান থেকে এটা বের করতে পারবো যে x ইকুয়াল হচ্ছে 25। তাই ক্ষেত্রফল সর্বোচ্চ হতে হলে আমার দৈর্ঘ্য দরকার হচ্ছে 25, এবং এখানে যদি আমি x ইকুয়াল 25 বসাই তাহলে y ইকুয়াল আর 25 অটোমেটিক্যালি পেয়ে যাব। এটাই হচ্ছে আমার অ্যান্সার। তো গুণমান লঘুমান সংক্রান্ত আমরা আরেকটা ম্যাথ দেখবো, যে ফিজিক্সের যে সূত্র আছে ওই সূত্রটাকে আমরা ম্যাথমেটিক্সের আলোকে প্রমাণ করব যে ভি বেগে ভূমির সাথে আলফা কোণে নিক্ষিপ্ত কোনো কণা টি সময়ে এই সিকুয়েল হচ্ছে ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জি স্কোয়ার উচ্চতায় অবস্থান করে বৃহত্তম উচ্চতা এবং সেখানে পৌঁছার সময় বের করো। তাহলে তোমরা এটা দেখে বুঝতে পারছো যে হ্যাঁ এটা হচ্ছে একটা প্রাসের ইকুয়েশন, একটা প্রাসের মতো। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে এইচ, এখানে যদি টি হয় এর সঞ্চারপত্র হবে কীরকম, তারপর সেটা তোমরা সহজে বের করতে পারো। তবে আমাকে বলা হয়েছে যে এর বৃহত্তম উচ্চতা এবং সেখানে পৌঁছার সময়। আচ্ছা তাহলে যেহেতু আমার এখানে এই কোয়েশনটা বলে দেওয়া হয়েছে যে এইচ ইকুয়াল টি মাইনাস জি টি স্কোয়ার। আচ্ছা বৃহত্তম উচ্চতা বের করার জন্য আমরা একে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে সেই মানটা 0 ধরবো, কারণ এর সর্বোচ্চ বিন্দুতে দেখো যদি আমি স্পর্শক টানি তবে সেই স্পর্শকের মানটা হচ্ছে সেই স্পর্শকের যে ঢাল হবে সেই ঢালের মানটা হচ্ছে আমার 0। তাই একে আমি প্রথমবার ডেরিভেটিভ করি। ভি সাইন আলফা মাইনাস জিটি ইকুয়াল 0, অতএব বাই জি। আচ্ছা এখন এক্ষেত্রে আমি আবার যদি দ্বিতীয়বার যদি ডেরিভেটিভ করি তবে স্কোয়ার ডিভাইড বাই ডিটি স্কোয়ার ইকুয়াল মাইনাস জি, যেটা
সব সময় হচ্ছে আমার 0 থেকে ছোট। তা আমি বলতে পারবো যে টি ইকুয়াল ইউ সাইন আলফা বাই জি এই মানের জন্যই আমার হচ্ছে এই উচ্চতাটা হবে সর্বোচ্চ, এবং ঠিক এই সময়ে সে সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করবে। তাহলে আমি এখানে টির মানটা বসাই দিয়ে আমি যেটা পাবো সেটা হচ্ছে এইচ ম্যাক্স ইকুয়াল স্কোয়ার আলফা বাই টয়েস জি। এবং কোন সময়ে সে অবস্থান করবে এই বিন্দুতে, সেটা হচ্ছে টি ইকুয়াল ইউ সাইন আলফা বাই জি। তো চলো এখন আমরা ডিফারেন্সিয়েশনের যে লাস্ট ম্যাথটা আমরা দেখে আসি। এটা হচ্ছে তোমার গতিবিদ্যার একটা ম্যাথ আমি তো তুলে দিয়েছি, যে ম্যাথ সেকেন্ড পেপারের গতিবিদ্যাতে তোমরা এই ম্যাথটা পাবা। তো এটা যদি গতিবিদ্যা নিয়মে করতে চাও তবে আসলে ম্যাথটা আসলে অনেক বড় হয়ে যায়, আর অনেক সময় হচ্ছে বড় ম্যাথ করতে তোমাদের ক্যালকুলেশনের অনেক ভুল হতে পারে। তো আমি যদি এটা ডিফারেন্সিয়েশনের যে নলেজটা আমার যে আছে সেটা যদি ইউজ করে ম্যাথটা করতে চাই তাহলে কিন্তু অনেক সহজেই আমরা এটা করতে পারবো। তো চলো, এখানে বলা হয়েছে যে লম্বভাবে মিলিত হয় এই দুটি রাস্তা বরাবর 4 কিলোমিটার/আওয়ার বেগে একটি ভ্যান গাড়ি চলছে, অন্য রাস্তা দিয়ে এক ব্যক্তি 3 কিলোমিটার/আওয়ার বেগে হেঁটে ভ্যান গাড়িতে ওঠার চেষ্টা করছে। যদি কোনো এক সময় ভ্যান গাড়িটি চৌরাস্তা মাথা থেকে 750 মিটার পিছনে এবং লোকটি যদি 500 মিটার দূরে থাকে তাহলে দেখো যে ওই ব্যক্তি কখনো ভ্যান গাড়ির 50 মিটারের অধিক নিকটে আসতে পারবে না। তো চলো আমরা চিত্রের মাধ্যমে এই ম্যাথটা বোঝার চেষ্টা করি। আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার চৌরাস্তার মাথা এবং এখানে হচ্ছে আমার ভ্যান গাড়িটা অবস্থিত। তাহলে আর প্রশ্নে বলা হয়েছে যে কোনো এক সময় ভ্যান গাড়িটি চৌরাস্তার মাথা থেকে 750 মিটার পিছনে, অর্থাৎ এখান থেকে এইটুকু যে দূরত্ব আছে সেটা হচ্ছে আমার 750 মিটার। আর এখানে ধরি হচ্ছে ওই আমাদের ওই ব্যক্তিটা, আর ওই ব্যক্তিটা বলা হয়েছে যে কোনো এক সময় সে চৌরাস্তার মাথা থেকে 500 মিটার দূরে থাকবে। তাই আমি ধরে নিলাম যে এখান থেকে তার দূরত্ব 500 মিটার। আচ্ছা, তোমাকে একটা বলো যে এই ব্যক্তিও গতিশীল এবং হচ্ছে এই ভ্যান গাড়িও কিন্তু আসলে গতিশীল, তাহলে এটা কিন্তু সময়ের সাথে সাথে তাদের অবস্থান চেঞ্জ করবে, এবং তা আমাদের প্রশ্নে তাদের বেগ কি সেটা বলে দেওয়া হয়েছে। তো ধরি টি সময়ে তো ভ্যান গাড়ি তো এখানে আর স্থির থাকবে না, সে তো কিছু দূরত্ব আগেবে। তো আমি ধরে নিলাম যে সে এখান থেকে সে এর সমান ভিটি এই দূরত্বটুকু সে আগেছে, তার বেগ হচ্ছে 4 কিলোমিটার/আওয়ার। যদি 4 কিলোমিটার/আওয়ারকে আমি যদি ইয়েতে কনভার্ট করি, মিটার/সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে আমি বলতে পারবো যে 4 কিলোমিটার/আওয়ার সমান হচ্ছে 10/9 মিটার/সেকেন্ড। অর্থাৎ সে টি সময়ে এই দূরত্বটুকু হবে আমার 10/9 টি। ঠিক অনুরূপভাবে ওই ব্যক্তিটাও এখান থেকে সে ধরি সে কিছু দূরত্ব সে আগেছে, তার বেগ যদি 3 কিলোমিটার/আওয়ার হয় তাহলে আমি বলতে পারবো যে একে যদি আমি মিটার/সেকেন্ডে কনভার্ট করি তবে তার বেগ হবে 5/6 মিটার/সেকেন্ড। অর্থাৎ সেই টি সময়ে এইটুকু দূরত্ব হবে আমার 5/6 টি। আর চৌরাস্তার মাথা থেকে আমার এই দূরত্বটুকু এইটুকু হবে আমার 750 মাইনাস 10/9, এবং মাথা থেকে এই দূরত্বটুকু হবে 500 মাইনাস 5/6 টি। আর এখানে দেখো যে যদি আমি এটাকে যদি যোগ করে দিই তবে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হবে। ধরলাম এই দূরত্ব ডি। তো আমাকে এটা বের করতে হবে যে ওই ব্যক্তি ভ্যান গাড়ির 50 মিটারের অধিক নিকটে আসতে পারবে না, মানে হচ্ছে আমার এই দূরত্বটুকুর সর্বোচ্চ মান হবে আমার 50 মিটার। তো দেখো আমি পিথাগোরাসের সূত্র ইউজ করে আমি এটা লিখতে পারবো এখানে
যে ডি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এটার উপর স্কোয়ার প্লাস এটার উপর স্কোয়ার। আচ্ছা, এখন যদি আমি এই রাশিকে যদি সময়ের সাপেক্ষে যদি আমি অন্তরীকরণ করি, তাহলে অন্তরীকরণ করে সেই মানটা যদি আমি শূন্য ধরি, তাহলে আমি কিন্তু বলতে পারবো যে কোন সময়ে আমার এই দূরত্বটুকু সর্বোচ্চ হবে। কিছুক্ষণ আগে আমি ব্যাখ্যা দিয়েছি যে কেন এটা এই প্রথম অন্তরীকরণের মানটা শূন্য ধরা হয়। তো চলো আমরা সেটা করি। একে যদি আমি প্রথমবার যদি অন্তরীকরণ করি, তাহলে আমরা যেটা পাবো যে 2 × 50 minus 10/9 t into minus 10/9 plus 2 into minus 5/6 t to minus 5/6 ইকুয়াল 0। ইকুয়াল 0 হচ্ছে কারণ দূরত্ব হচ্ছে একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টকে যদি আমি সময়ের সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তবে সেটা অবশ্যই শূন্য হবে। তো এখান থেকে আমি ইকুয়েশনটা সলভ করে আমি এখান থেকে যে টির মানটা পাবো, সেই টি ইকুয়াল হবে আমার এত সেকেন্ড। অর্থাৎ এই সময়ে তার সেই দূরত্বটুকু হবে সর্বোচ্চ। তো আমি এখানে এই প্রথম সমীকরণে যদি আমি টির মানটা বসে দিই, তবে আমি দেখতে পারবা যে এখানে আমার ডির মানটা হয়ে আসে হচ্ছে 50 মিটার। অতএব তাহলে আমি এটা বলতে পারবো যে ওই ব্যক্তি সে গাড়ির সর্বোচ্চ 50 মিটারের কাছাকাছি আসতে পারবে। তার মানে হচ্ছে সে 50 মিটারের অধিক নিকটে সে আর আসতে পারবে না।